রাত ঠিক ৮টা বাজছিল। ডিসেম্বরের ঠান্ডা হাওয়া জানালার ফাঁক দিয়ে ঢুকে ঝাপটা মারছিল, আর তাতে এক অস্বস্তিকর শব্দ হচ্ছিল। আজ আরিয়ানের কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আসা এক জরুরি পার্সেলের কারণে তাকে এই জনমানবহীন পাহাড়ি রাস্তায় আসতে হয়। গাড়ির ড্যাশবোর্ডে রাখা ছোট্ট লাফিং বুদ্ধার মূর্তিটা প্রতিটা গর্তে পড়লে নড়ে উঠছিল, যেন আরিয়ানের অসহায় অবস্থাটা দেখে ঠাট্টা করছে। গত ১০ কিলোমিটার ধরে মোবাইলে নেটওয়ার্ক নেই। রেডিও চালু করতেই শুধু খটখট শব্দ, কোনো চ্যানেল ধরা পড়ছে না। আরিয়ান বিরক্ত হয়ে ভাবল, কে জানে কোন পাগল এই জঙ্গলের মাঝখানে বাড়ি বানিয়েছে। তার উপর আজ গুগল ম্যাপস যেন ঠিক করেছে আমাকে নরকের পথ দেখিয়েই ছাড়বে। হঠাৎ সে রাস্তার বাঁদিকে কিছু একটা দেখতে পেল। কুয়াশা এত ঘন ছিল যে প্রথমে তার মনে হলো হয়তো কোনো গাছ পড়ে আছে, কিন্তু গাড়ি কাছে যেতেই হেডলাইটের আলো পড়ল এক মানুষের ওপর। লোকটা রাস্তার পাশে মাটিতে পা ভাঁজ করে বসেছিল, হাতে একটা শুকনো কাঠি, আর সেটা দিয়ে মাটিতে অদ্ভুত অদ্ভুত দাগ কাটছিল। তার সাদা চুল বাতাসে এলোমেলোভাবে উড়ছিল। আরিয়ান গাড়ির গতি কমাল। মনে হলো রাস্তাটা জিজ্ঞেস করে নেওয়াই ভালো। সে জানালা নামিয়ে বলল, বাবা, ও বাবা, একটু শুনবেন, এটা কি শিমুলগুড়া যাওয়ার রাস্তা? লোকটা হঠাৎ মাথা তুলে ভয়ঙ্করভাবে হেসে উঠল। সেই হাসি দেখে আরিয়ানের বুকটা কেঁপে উঠল, কিন্তু পরমুহূর্তেই সে দেখল লোকটা গাড়ির পাশে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আরিয়ান ভাবল হয়তো চোখের ভুল। সে আবার জোরে বলল, বাবা, বলুন তো, শিমুলগুড়া যাওয়ার রাস্তা এটাই কি? লোকটা গভীর গলায় বলল, এখানে কোনো রাস্তা শেষ হয় না বাবা, এখানে শুধু চক্কর শুরু হয়। এখনও সময় আছে, পিছনে ফিরে যা। আরিয়ান বিরক্ত হয়ে বলল, রাস্তাটা জানলে সোজা বলুন, ধাঁধা দেবেন না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। লোকটা ঠান্ডা স্বরে বলল, দেরি তখনই হয়ে গিয়েছিল যখন তুই ওই সেতুটা পেরিয়েছিলি। যা, নিজের দুনিয়াটা খুঁজে দেখ যদি পারিস। আরিয়ান গজগজ করতে করতে জানালা তুলে দিল এবং জোরে অ্যাক্সিলারেটর চাপল। তার মনে হলো লোকটা শুধু এক পাগল বুড়ো, ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু রিয়র ভিউ মিররে তাকিয়েই তার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা সেখানে নেই, রাস্তা একদম ফাঁকা, যেন কখনো কেউ ছিল না। হঠাৎ কুয়াশা আরও ঘন হয়ে গেল। বনেটের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ভয় চেপে রেখে সে গাড়ির গতি বাড়িয়ে দিল। ইঞ্জিনের শব্দের সঙ্গে পাল্লা দিয়ে তার বুকের ভেতর হৃৎস্পন্দন লাফাচ্ছিল। প্রায় ২০ মিনিট গাড়ি চালানোর পর সামনে আবার সেই একই মোড়টা দেখা গেল, যেখানে পাথর পড়েছিল। আরিয়ানের চোখ কপালে উঠল। রাস্তার পাশে সেই একই লোক বসে আছে, একই ভঙ্গিতে, একইভাবে মাটিতে কাঠি দিয়ে দাগ কাটছে। এটা কিভাবে সম্ভব? আমি তো সোজাই এসেছি, কোনো বাঁক নিইনি। এটা আবার সেই জায়গা কিভাবে? সে ঘড়ির দিকে তাকাল। সময় ৮টা ১৫, মানে সে ২০ মিনিট ধরে গাড়ি চালিয়েছে, তবুও আবার এখানে। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে এক চাপা হাসির শব্দ ভেসে এলো। শব্দটা যেন ভ্যানের লোহা ভেদ করে সরাসরি তার কানে ঢুকল। স্টিয়ারিংয়ে তার হাত কাঁপছিল, কপালের ঘাম এত ঠান্ডা লাগছিল যেন বরফের সূঁচ গেঁথে যাচ্ছে। সে হেডলাইট হাই বিমে করল, তীব্র আলো কুয়াশা ভেদ করার চেষ্টা করল। সে লোকটার দিকে তাকানোর সাহস পাইল না। ঝট করে গিয়ার বদলে ভ্যানটা এমন জোরে চালালো যে টায়ারের চিৎকার চারদিকের নীরবতা চিরে দিল। সে নিজেকে বোঝাতে লাগল, এটা সব আমার কল্পনা। পাহাড়ি রাস্তায় এমন একরকম মোড় হয়, আমি শুধু খুব ক্লান্ত। ১০ কিলোমিটার সে গাড়ির গতি ৮০-র নিচে নামতে দিল না। হঠাৎ রাস্তার মাঝখানে একটা লাল ওড়না পড়ে থাকতে দেখল। সে গাড়ি থামাল না, সোজা তার ওপর দিয়ে চলে গেল। কিন্তু ঠিক ৫ মিনিট পর আবার সেই লাল ওড়নাটাই হেডলাইটের আলোয় জলজল করতে দেখা গেল। আরিয়ানের গলা শুকিয়ে গেল। সে আবার চালিয়ে গেল। তৃতীয়বার ওড়নাটা দেখেই সে জোরে ব্রেক চাপল। গাড়ি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আরিয়ান নেমে ওড়নাটা হাতে তুলল। স্পর্শ করতেই সে মনে করল এটা কাপড় নয়, যেন কারো ঠান্ডা মানুষের চামড়া। সে ভয়ে ছুঁড়ে ফেলল। ঠিক তখনই রাস্তার ধারের ঝোপের ভেতর নড়াচড়ার শব্দ পেল। কে আছে ওখানে? দেখুন, আমার কাছে টাকা নেই, শুধু কোম্পানির জিনিস আছে, আমাকে যেতে দিন। ঝোপের ভেতর থেকে যে আওয়াজ এলো তা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওটা তার মায়ের গলা। আরিয়ান, এত রাতে কোথায় যাচ্ছিস? বাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার মা তো শহরে ২০০ কিলোমিটার দূরে। এই ভয়ঙ্কর জঙ্গলে তিনি কিভাবে? সে টর্চ জ্বালিয়ে আওয়াজের দিকে আলো ফেলল। কেউ নেই, শুধু ঘন গাছ যেগুলো বাতাসে এমনভাবে দুলছে যেন কোনো দানব হাত বাড়িয়ে আছে। এটা অসম্ভব, তুমি আমার মা হতে পারো না। তুমি যাই হো, সামনে এসো। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক অবয়ব ধীরে ধীরে বেরিয়ে এলো। ওটা তার মা, একই নীল শাড়ি, একই সাদা চুল। কিন্তু আলোয় আসতেই আরিয়ানের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল। তার চোখ নেই, চোখের জায়গায় শুধু দুটো গভীর কালো গর্ত, যেখান থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। সে ভয়ঙ্করভাবে হাসছিল। না, তুমি আমার মা ন। আরিয়ান দৌড়ে ভ্যানের ভেতর ঢুকে দরজা লক করে দিল।
তার হাত এত কাঁপছিল যে চাবিটা ঠিকমতো ঘোরাতেও কষ্ট হচ্ছিল। সে সঙ্গে সঙ্গে তার বন্ধু সামিরকে ফোন করার চেষ্টা করল। ফোনে রিং গেল। হ্যালো, আরিয়ান ভাই, কোথায় আছিস? সামির, আমি ফেঁসে গেছি। এখানে কিছু খুব ভুল হচ্ছে। আমি একই রাস্তার মধ্যে বারবার ঘুরে আসছি। আর আর আমাকে আমার মা দেখা দিচ্ছে। শান্ত হ ভাই, শুধু পিছনে তাকিয়ে দেখ। আমি তো তোর পেছনের সিটেই বসে আছি। আরিয়ানের বুকের ভেতর সবকিছু থেমে গেল। সে খুব ধীরে ধীরে রিয়ার ভিউ মিরারে তাকালো। পেছনের সিট খালি, কিন্তু ফোনের ওপার থেকে সামিরের হাসির শব্দ ভেসে আসছিল। হঠাৎ স্ক্রিন কালো হয়ে গেল। তারপর রক্তের মতো লাল অক্ষরে স্ক্রিনে লেখা উঠল, সময় শেষ। আরিয়ান ভ্যান স্টার্ট করল এবং সিদ্ধান্ত নিল পেছনের দিকে গাড়ি চালাবে। তার মনে হলো যে পথ দিয়ে সে এসেছিল সেই পথেই ফিরে গেলে হয়তো এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে। সে পাগলের মতো গাড়ি রিভার্সে চালাতে লাগল। প্রায় ৫ মিনিট পর হেডলাইটের আলোয় আবার সেই একই আমগাছ আর রাস্তার পাশে পড়ে থাকা পাথরগুলো দেখা গেল। কিন্তু এবার রাস্তার মাঝখানে সেই বুড়ো লোকটা নয়, বরং খোদ আরিয়ান নিজেই দাঁড়িয়েছিল। সে নিজের ভ্যানের দিকে হাত নেড়ে থামার ইশারা করছিল। আরিয়ানের হাত স্টিয়ারিংয়ে জমে গেল। সামনে যে দাঁড়িয়েছিল সে কোনো ছায়া বা অস্পষ্ট অবয়ব নয়, সে একেবারে আরিয়ান নিজেই। একই নীল রঙের কোম্পানির টি শার্ট, একই হাতে বাঁধা ঘড়ি, একই ঘামে ভেজা চুল কপালে লেগে আছে। কিন্তু সেই আরিয়ানের চোখে জীবিত মানুষের কোনো উজ্জ্বলতা ছিল না। চোখ দুটো পাথরের মতো স্থির, ঠান্ডা। সে ধীরে ধীরে ভ্যানের দিকে এগিয়ে আসছিল। হাঁটার ভঙ্গি অদ্ভুত, যেন তার হাড়গুলো ভাঙা আর শরীরটা শুধু মাংসের একটা পুতুল। ওখান থেকে সরে যাও, তুমি যাই আমার কাছে এসো না। ভয়ে আরিয়ান গাড়ির গিয়ার বদলে পুরো শক্তিতে অ্যাক্সেলারেটর চাপল। সে ভেবেছিল সামনের ছায়াটা সরে যাবে, কিন্তু সেই আরিয়ান এক চুলও নড়ল না। ভ্যান তীব্র গতিতে এগিয়ে গেল এবং সামনে দাঁড়িয়ে থাকা আরিয়ানের সঙ্গে সজোরে ধাক্কা খেল। একটা ভয়ঙ্কর থপ শব্দ হল, যেন ভারী মাংসের একটা দলা লোহার সঙ্গে ধাক্কা খেল। ভ্যানের উইন্ডস্ক্রিন রক্তের ছিটায় ভরে গেল। আরিয়ান কাঁপতে কাঁপতে ওয়াইপার চালাল। রক্ত সরে গেল, কিন্তু সামনে রাস্তা আবার ফাঁকা। না কোনো লাশ, না কোনো চিহ্ন। এসব সব আমার মনের ভুল, কুয়াশা, ক্লান্তি, এইসবই শুধু। আমি শুধু বাড়ি যেতে চাই, এই পার্সেল ডেলিভারি আর নয়। ঠিক তখনই সে ভ্যানের ছাদে খোঁচানোর শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে ছাদ ছিঁড়ে ফেলতে চাইছে। হঠাৎ ভ্যানের ডান পাশের জানালায় একটা হাত দেখা গেল। হাতটায় ঠিক সেই রকমই ঘড়ি বাঁধা যেমনটা আরিয়ানের হাতে। দ্বিতীয় আরিয়ান এবার ভ্যানের ছাদ থেকে উল্টো হয়ে জানালার কাঁচে হাত বোলাচ্ছিল। কোথায় যাবি আরিয়ান? যেখানেই যাবি আমাকেই পাবি। সে জোরে নিজের মাথা কাঁচে আছড়ে মারল। কাঁচে ফাটল ধরে গেল। আরিয়ান গাড়িটা এদিক ওদিক ঘোরাতে লাগল যাতে ওটা পড়ে যায়, কিন্তু সে জোঁকের মতো লেগে রইল। হঠাৎ ভ্যানের স্টিয়ারিং নিজে থেকেই বাঁ দিকে ঘুরতে লাগল। আরিয়ান পুরো শক্তি দিয়ে সোজা করার চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল কোনো অদৃশ্য বিশাল হাত গাড়িটাকে খাদের দিকে ঠেলে দিচ্ছে। ভ্যান রাস্তা ছেড়ে ঝোপঝাড় ভেঙে ঢালুতে নেমে গিয়ে থেমে গেল। এখন হেডলাইটের আলো পড়েছে একটা পুরনো জীর্ণ গাছের ওপর, যা রাস্তা থেকে একটু দূরে জঙ্গলের ভেতর একা দাঁড়িয়ে আছে। গাছটার গায়ে একটা পুরনো ছবি আটকানো ছিল। বৃষ্টি আর রোদে ছবিটা ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়ান অবিশ্বাসে এগিয়ে গেল। সে গাছের কাছে গিয়ে ধুলো ঝাড়ল। ছবিটা পরিষ্কার হল। ওটা নিজের ছবি। নিচে লেখা, আরিয়ান শর্মা, জন্ম ১৯৯৮, মৃত্যু ২০২৫। ঠিক তখনই পেছন থেকে সেই কণ্ঠস্বর শোনা গেল, মানুষ তখনই মরে যখন সে নিজের মৃত্যু মেনে নেয়, আর তুই এখনও সেই অস্বীকারের মধ্যেই আটকে আছিস। আরিয়ান ঘুরে তাকালো। কেউ নেই, শুধু তার ভাঙা ভ্যানটা দাঁড়িয়ে আছে। ভেতরে ড্রাইভারের সিটে তার নিজের লাশ পড়ে আছে, চোখ আধ খোলা, গিয়ারের পাশে রক্ত জমে গেছে। আমি যদি মরে গিয়ে থাকি তাহলে এই ব্যথা কেন? সে নিজের বুকের ওপর হাত রাখল। কোনো হৃৎস্পন্দন নেই। ঠিক তখনই অন্ধকারে সেই বুড়ো লোকটাকে আবার দেখা গেল। সে বাতাসে ভাসছে। এই ব্যথা তোর অপূর্ণ ইচ্ছেগুলোর জন্য। চক্কর আত্মাকে এভাবেই বেঁধে রাখে। হঠাৎ আরিয়ানের সব মনে পড়ে গেল। ঘন কুয়াশা, সামনে থেকে আসা ট্রাকের তীব্র আলো, ভেজা রাস্তায় পিছলে যাওয়া ভ্যান, আর তারপর বটগাছের সঙ্গে ভয়ঙ্কর ধাক্কা। সে বুঝে গেল যাকে সে যাত্রা ভাবছিল সেটা আসলে তার মৃত্যুর পরের একটা বিভ্রাম। দূরে অ্যাম্বুলেন্সের আলো জ্বলতে দেখা গেল। পুলিশ তার লাশ ঢাকছিল। একজন পুলিশ বলল, স্যার, এর হাতে এই পুরনো পিতলের কয়েনটা এলো কোথা থেকে? আরিয়ান দেখল ঠিক সেই কয়েনটাই তার নিজের হাতেও আছে। তখন তার মনে পড়ল এই রাস্তায় আসার সময় বাথরুমের জন্য সে একটা গাছের পাশে থেমেছিল। সেখানেই সে মাটিতে পড়ে থাকা এই কয়েনটা কুড়িয়েছিল। ওটা ছিল চক্করের নেমন্ত্রণ। এখন তুইও এই রাস্তারই একটা অংশ। কুয়াশা আবার ঘন হয়ে গেল। দূরে আরেকটা নতুন গাড়ি আসতে দেখা গেল।